জয় হিন্দ বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি প্র্যাকটিস সেট। আমরা প্র্যাকটিস ওয়ান সেট টু করেছি, আজকে প্র্যাকটিস সেট 3 এর প্রশ্নগুলো দেখব। টোটাল 20টা প্রশ্ন আছে। কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট? এসএসসি, জিডি, ডাব্লিউপি, আরপিএফ, ডাব্লিউপিএসআই, পিএসসি, এছাড়াও আরও বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো আমি দিই সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা নতুন আছো আমাদের চ্যানেলে, এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে, তাদেরকে সবাইকে স্বাগত জানাই। তারা অবশ্যই নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, হ্যাঁ, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডাইরেক্ট প্রশ্নতে যাই। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে, একটি একদিনের ক্রিকেট ম্যাচে 11 জন খেলোয়াড়ের গড় রান 32। তাহলে 11 জন খেলোয়াড় আছে, তাদের গড় রান বলে দিচ্ছে কত? 32। 10 জন খেলোয়াড়ের রান 11, 51, 2, 96, 21, 33, 0, 32, 9, 14। মানে 10 জন খেলোয়াড়ের রান বলে দিয়েছে আমাকে এতটা, আলাদা আলাদাভাবে। তাহলে বলেছে যে 11তম খেলোয়াড়ের রান কত। তাহলে 11 নম্বর যে ব্যাট করতে নেমেছিল যে খেলোয়াড়, তাহলে সে নিজে একা রান কত করেছিল। তাহলে যেহেতু 11 জন খেলোয়াড়ের গড় রান 32 আছে, তাহলে যদি আমরা সমষ্টি করে দিই, তার মানে কি 11-র সাথে 32কে গুণ, তাহলে 11-র সাথে যদি 32কে গুণ করে দিই তাহলে দেখবে 352 হবে। 3 2 বসলো, আর মাঝখানে 3 2 যোগ করলে 5। এবারে এই যে 10 জনের যে আলাদা আলাদাভাবে রান দিয়েছে, তাদেরকে আমার সমষ্টি করতে হবে। তাহলে 14, 9, 32, 33, 21, 96, 2, 51, 11 এই সবগুলোর আমরা কী করব? যোগ করব। তাহলে যোগ করি। আচ্ছা, এখানে আমরা যোগ করে দিচ্ছি, ঠিক আছে, প্রশ্নতেই। তাহলে একদিক থেকে করছি, 4 9 13, 2 15, 3 18, 1 19, 6 25, 2 27, 1 28, 1 29। 29-এর 9 হাতের 2, 3 2 5, 3 8, 10, 19, 19 আর 5-এ 24, 1 25, আর এখানে 1 26, তাহলে 269। তাহলে 10 জনের আমার রানের সমষ্টি পেলাম 269, আর 11 জনের পেয়েছি 352। তাহলে সেখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 3, এখানে 7 মানে 8। তাহলে এই যে 11 নম্বর যে খেলোয়াড়, তার রান কত ছিল? একার 83 রান ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরের অপশান সি হয়ে যাবে কি সঠিক উত্তর। চলে যাব আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, রাজীব 9% লাভে মোহনের কাছে একটি বই বিক্রি করে এবং মোহন এটি 13% লাভে গোপালের কাছে বিক্রি করে। গোপাল যদি এর জন্য 12,317 টাকা দেয়, তাহলে রাজীবের জন্য ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে রাজীবের জন্য ক্রয় মূল্য কত হবে? তো 9% লাভ, তাহলে 9% মানে কি? 9/100। তাহলে লাভ মানে কি? 100-তে ক্রয় মূল্য, 109-এ বিক্রয় মূল্য। আবার 13% লাভ, 13% মানে কি? 13/100। তাহলে আবার কি লিখবো? 100, বাদিকে 113। তাহলে বাদিক গুণ, তাহলে 100 গুণ করলে হয়ে যাবে 10,000। ডান দিক যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 109 আর 113 যদি আমরা গুণ করি দেখবে 12,317 কিন্তু চলে আসবে। তার মানে হুবহু মিলে যাচ্ছে 12,317। তাহলে রাজীবের ক্রয় মূল্য কত? যেটা আমার পড়ে আছে 10,000, সেটাই হয়ে যাবে কি আমাদের কাছে সঠিক উত্তর। তাহলে অপশান ডি হয়ে যাবে কি 10,000 টাকা রাজীবের জন্য ক্রয় মূল্য ছিল। আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। বলছে 5 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে 2 সেমি উচ্চতা এবং 1 সেমি ব্যাসার্ধের নিরেট সিলিন্ডারে পুনর্নির্মাণ করা হয়। এরকম কয়টি সিলিন্ডার গঠিত হতে পারে? তাহলে যে নিরেট গোলকটা গলাচ্ছে তার ব্যাসার্ধ কত? 5 সেমি। তাহলে সেই গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব। আমরা এটা গোলকের সূত্র, সেটাই সমান হবে কার সাথে? সেই সিলিন্ডারের সাথে। তাহলে সেই সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ ইন্টু কতটা সিলিন্ডার গঠিত হবে? আমি ধরে নিলাম এক্সটি সিলিন্ডার গঠিত হবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই কেটে দিলাম। এবারে 4/3 ইন্টু গোলকের ব্যাসার্ধ বলেছে 5 সেমি, তাহলে 5-এর কিউব মানে কত? 125 সমান সিলিন্ডারের দেখো ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেমি, তাহলে আর এর মান যদি 1 হয় তাহলে একই থাকছে, ইন্টু এইচের মান বলে দিয়েছে দেখো 2 সেমি ইন্টু 2 ইন্টু এক্স। এবারে যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি
তো এখান থেকে আমরা এই 2কে 4 দ্বারা কেটে দিলে 2, তাহলে এক্সের মান পাচ্ছি আমরা 2 × 125, তার মানে 250, নিচে 3। তাহলে 250/3কে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 × 8 = 24, 8, 10 থাকছে, 3 × 3 = 9, মানে দশমিকের আসছে। তাহলে আমরা এই যে দশমিকের পর আর ধরবো না, কারণ পুরোপুরি আমরা সংখ্যা কত পাচ্ছি 83 বা 83। তাহলে মোট 83টি সিলিন্ডার কি হবে, সেই গোলককে গলিয়ে গঠিত হবে। তাহলে অপশন ডি হয়ে গেল কি আমাদের এখানে সঠিক উত্তর। আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্ন বলেছে 4 × 38 × 764 × 1256 এর একক অঙ্ক কত, মানে ইউনিট ডিজিট কত। তাহলে ইউনিট ডিজিট আমরা জাস্ট ইউনিটগুলো গুণ করব, মানে ইউনিট ডিজিটের যে সংখ্যাগুলো, তাহলে এই 4-এর সাথে 8 গুণ করব, তাহলে 4 × 8 = 32, তাহলে 32-এর আবার কি ধরব 2, তাহলে এই 2-এর সাথে আবার 4 গুণ করব, তাহলে 2-এর সাথে 4 গুণ করলে 4 × 2 = 8, আবার 8-এর সাথে এই 6 গুণ করব, তাহলে 6 × 8 = 48, তার মানে ইউনিট ডিজিট কত পাচ্ছি আমি 8। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে তার এখানে ইউনিট ডিজিট বা একক অঙ্ক কত হয়ে যাবে 8। তাহলে আমার অপশন ডি হয়ে গেল কি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। 5 নম্বর দেখো, বলছে একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:2। সম্প্রতি 300 জন মহিলা ক্লাবে যোগদান করেছেন এবং অনুপাত হয়ে গেছে 5:2। বর্তমানে ক্লাবে মহিলা সদস্যদের সংখ্যা কত। তাহলে প্রথমে দেখো মহিলা এবং পুরুষ উল্টো করে আছে, তাহলে মহিলা আছে 3, পুরুষ আছে 2, ঠিক আছে। এবারে বলেছে দেখো 300 জন মহিলা ক্লাবে কিন্তু যোগদান করেছে, ঠিক আছে। তারপরে অনুপাত হয়ে গেছে 5:2, তাহলে সেটাকেও লিখলাম 5:2। এবারে দেখো প্রথমে ছিল মহিলা, পরে ছিল কিন্তু পুরুষ। তাহলে পুরুষের দেখো যেটা 2 ছিল একক, সেটা 2ই থেকে গেছে। তাহলে মহিলা ছিল আগে 3, এখন হয়েছে 5, তাহলে বেড়েছে। তাহলে 3 থেকে 5 নিশ্চয়ই 2 বেড়েছে, তাই তো। 2 একক বেড়েছে তবেই তো 5 হয়েছে। তার জন্য এখানে আমরা বলতে পারি যে 2 একক বেড়েছে সেটাই দেখো, বা 2 জন নিযুক্ত হওয়ার পরে 5 হয়েছে। তাহলে প্রশ্নতে বলে দিয়েছে 300 জন মহিলা যোগদান করেছে, তাহলে আমরা বলতে পারি 2 = 300। তাহলে এখান থেকে যদি 1-এর মান বের করি তাহলে 1-এর মান কী হয়ে যাবে 150, কাটাকাটি করে দিলে। তাহলে চেয়েছে বর্তমানে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত। তাহলে বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা কত আছে 5, তাহলে 100 = 150 হলে 5-এর সাথে জাস্ট 150কে গুণ করে দিলে আমরা বর্তমানে যে মহিলা আছে তাদের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে বর্তমানে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা 750, তার মানে অপশন ডি। চলে যাব পরের প্রশ্নতে। দেখো 6 নম্বর বলছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:7 এবং তাদের লসাগু 231 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত। তাহলে অনুপাত দেওয়া আছে 3:7, তাদের লসাগু 231, তার মানে আমরা কি জানি যে আমরা লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে জানি অনুপাত দেওয়া আছে 3:7, তাহলে তাদের লসাগু হয়ে যাবে কত, এখানে 3 আর 7কে গুণ আকারে লিখে দেবো। তাহলে সেটাই বলে দিয়েছে কত 231। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 দ্বারা কেটে দেবো একবার, 3 × 7 = 21, 3 × 7 = 21, আবার 7কে কেটে দিলে 1, 7কে কেটে দিলে 11, তাহলে 1-এর মান পাচ্ছি কত আমরা 11। তাহলে 1-এর মান পেয়ে গেছি। কী চেয়েছে দেখো ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত ছিল 3, তাহলে 1 = 11 হলে 3-এর সাথে 11 গুণ করে দিলে আমরা যেটা ক্ষুদ্রতম সংখ্যা সেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্ন। একটি বস্তুর ক্রয় মূল্য হলো তার ধার্য মূল্যের 75%। যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে লাভ বা ক্ষতি শতাংশ কত হবে। তো এখানে আমরা ক্রয় মূল্য, ধার্য মূল্য এবং বিক্রয় মূল্যটা আগে প্রথমে লিখে নিই, ঠিক আছে। তাহলে যদি আমরা লিখি, প্রথমে লিখছি ধার্য মূল্য, তারপরে লিখছি ক্রয়, আর শেষে হচ্ছে বিক্রয়। তো প্রথমে দেখো বলেছে ক্রয় মূল্য হলো তার ধার্য মূল্যের 75%, তার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত 75 টাকা, সেই হিসাবে। এবারে বলেছে 15% কিন্তু ছাড় দেওয়া হয়েছে, তাহলে ছাড় কিসে দেবে, ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে দেবে। তাহলে 100-র উপরে 15% যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 100 থেকে 15 বাদ দিলে 85% বা 85 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, বিক্রি করেছি 85 টাকায়।
তাহলে কত লাভ হয়েছে আমি দেখতে পাচ্ছি 10 টাকা লাভ হয়েছে। কার উপরে? 75 টাকার উপরে কত শতাংশ ইন্টু 100%। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 25 দ্বারা কাটলে 3 25-এ 75, 4 25-এ 100, তাহলে ওপরে থাকছে 40, নিচে থাকছে 3। তাহলে 40/3 মানে আমরা বলতে পারি 13.33%। তাহলে আমাদের সঠিক উত্তর অপশান ডি, 13.33% লাভ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 60 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 72। দুটি সংখ্যার অনন্যকের যোগফল, ঠিক আছে, এটা অনন্যক হবে, অনন্যকের যোগফল কত? আচ্ছা, তাহলে যেহেতু যোগফল দেওয়া আছে দুটি সংখ্যার, তাহলে আমি বলতে পারি x প্লাস ওয়াই দেওয়া আছে কত? 60। আচ্ছা, এইভাবে করব না, ঠিক আছে, আমরা একটু আলাদাভাবে করছি। কি যে যেহেতু গসাগু আছে 12, তাহলে আমরা সংখ্যা দুটি ধরতে পারি কি 12x আর একটা 12y। কারণ 12x আর 12y যদি সংখ্যা না ধরি তাহলে আমরা গসাগু কিন্তু 12 পাবো না, তাই আমরা ধরলাম কি সংখ্যা দুটি 12x আর 12y। এবারে কি করব, যে বলে দিয়েছে যোগফল, তাহলে আমরা যোগফলটা লিখবো যে 12x প্লাস 12y সমান 60। যদি আমরা সবটাকে 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকছে x, এখানে থাকছে y, এখানে থাকছে 5, মানে 60, 5 12 60। তাহলে x প্লাস ওয়াই কত পেলাম? 5 পেলাম। এবারে আমার দেখি কি বলছে, বলছে গসাগু এবং লসাগু দিয়ে দিয়েছে। তাহলে আমরা লসাগু এবং গসাগুর সূত্র থেকে জানি যে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে এখান থেকে যদি আমরা 12 12 কেটে দিই আর 12কে 6 12 কেটে দিই, তাহলে এক্স ইন্টু ওয়াই কত পাচ্ছি? 6। তাহলে দুটো ইকুয়েশন পেলাম, এক্স প্লাস ওয়াই পাচ্ছি 5 আর এক্স ওয়াই পাচ্ছি কত? 6। তাহলে এখান থেকে 6কে যদি আমরা ভেঙে দিই 3 ইন্টু 2 আকারে, 3 2 6। আবার দেখো এই 3 আর 2 যোগ করলেই কিন্তু 5 আবার স্যাটিসফাই করছে। তাহলে আমরা ধরে নিতে পারি এক্সের মান 3, ওয়াইয়ের মান 2। তাহলে এক্সের মান 3, ওয়াইয়ের মান 2 হয়, তাহলে আমরা সংখ্যা দুটি কী কী ধরেছিলাম? 12x 12y, জাস্ট 12 দ্বারা গুণ। তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব 12 ইন্টু 3 আর একটা পাবো 12 ইন্টু 2। তাহলে একটা পাচ্ছি 36, একটা পাবো 24, তাই তো? এবার চেয়েছি কি দেখো, বলেছে দুটি সংখ্যার অনন্যকের যোগফল। তাহলে প্রথম সংখ্যা যদি 36 হয় তাহলে তার অনন্যক কত হবে? 1/36। দ্বিতীয় সংখ্যা যদি 24 হয় তাহলে তার অনন্যক কত হবে? 24। তাহলে এদের লসাগু করে যোগ করে দেবো। তাহলে 36 আর 24-এর লসাগু হয়ে যাবে কত? 72। তাহলে এখানে হয়ে গেল 2, এখানে হয়ে গেল 3। তাহলে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি কত? 5/72। তাহলে অপশান সি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। চলে যাব 9 নম্বর প্রশ্নতে। তো 9 নম্বর প্রশ্নতে একটা সরলীকরণ দিয়েছে, তো সরলীকরণটা করব। 180 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 2-এর কিউব তার মানে 8, 3-এর স্কোয়ার মানে 9 প্লাস 1 প্লাস 37 মাইনাস 20 আছে। তাহলে এবার 180 ভাগ, যদি ব্র্যাকেটের ভিতরে যোগ করি তাহলে 8 9 17 একে 18 প্লাস 37 থেকে 20 বাদ দিয়ে দিলে 17। তাহলে 180 ভাগ 18 মানে কত? 10, আর এখানে 17, তাহলে যোগ করলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত? 27। তার মানে অপশান এ। চলে যাব পরের প্রশ্নতে। 10 নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজের কোণ 3টি দিয়েছে, বলে 2x ডিগ্রি, 3x মাইনাস 8 আর একটা দিয়েছে 5x মাইনাস 12। তাহলে ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কোনটি? তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজ যদি আমরা আঁকি তাহলে সেই ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা সবসময় জানি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি যে 2x প্লাস 3x মাইনাস 8 প্লাস 5x মাইনাস 12 সবকটার যোগফল কত? 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এক্সগুলোকে যোগ করি তাহলে 2x প্লাস 3x মানে 5x, তার সাথে আবার 5x যোগ, তার মানে কত? 10x মাইনাস 8 আর 12 যোগ করলে 20, কিন্তু ডান দিকে চলে গেলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে 180-র সাথে 20 যোগ করে দিলে কত হয়ে যাবে? 200। একটা শূন্য কেটে দিলে এক্সের মান পাচ্ছি কত? 20। তাহলে এক্সের মান পেলাম 20।
এবারে চেয়েছি কি সবচেয়ে বড়, তাহলে যদি আমরা এক্সের মান সবটাতে বসিয়ে দিই, তাহলে প্রথমটা আছে 2x, তাহলে প্রথমটা 2x তার মানে কি 2 × 20, তার মানে কত 40। দ্বিতীয়টা আছে 3x - 8, তার মানে 3 × 20 - 8, তাহলে কত হয়ে যাবে 3 × 20 60, 60 থেকে 8 বাদ দিলে 52। তৃতীয়টা কি আছে 5x, তার মানে 5-এর সাথে 20 গুণ -12, তাহলে কত হয়ে যাবে 5 × 20 100, 100 থেকে 12 বাদ দিলে 88, তাই তো। তাহলে এখান থেকে তিনটের মধ্যে বড় কোণ কোনটা, 88 ডিগ্রি, তাহলে অপশান ডি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। এক্স এবং ওয়াই একসাথে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে, এখানে ওয়াই হবে। ওয়াই এবং জেড 18 দিনে করে এবং এক্স এবং জেড 15 দিনে সম্পূর্ণ করে। তাহলে এক্স, ওয়াই এবং জেড একসাথে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগাবে, মানে আনুমানিক কতদিন লাগবে। তাহলে কি কি আছে, এক্স প্লাস ওয়াই আছে কত 12, ওয়াই প্লাস জেড সেটা আছে কত 18, আর জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেড আছে কত 15। তাহলে তাদের যদি আমরা লসাগু করি, লসাগু হয়ে যাবে 180। তাহলে 12কে 15 দ্বারা গুণ করলে 180, 18কে 10 দ্বারা আর 15কে 12 দ্বারা। তাহলে এখানে লাল কালি দিয়ে করছি এবার আমি, যে সবগুলোকে যদি যোগ করি বাদিকে, তাহলে দেখো দুটো এক্স, দুটো ওয়াই, দুটো জেড, তাহলে আমি তার মানে 2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 2 × x + y + z, এই ধরনের অঙ্ক প্রচুর আছে, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথে আমার করানো আছে, সেখান থেকেও দেখে নেবে। সমান তাদের ক্ষমতাগুলোকে আমরা যোগ করছি, ক্ষমতাগুলোকে যোগ করলে হয়ে যাবে 15 × 10 = 25, 25 আর 12 37। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 37/2 হয়ে যাবে। তাহলে টোটাল কাজ আছে 180, তাদের ক্ষমতা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে 180 উপরে 2 নিচে 37, তাহলে কত হচ্ছে 360/37। তো ভাগ করলে আমাদের 9 _ আসবে। তাহলে এখানে দেখো আনুমানিক কথাটা কিন্তু বলা আছে, ঠিক আছে। তাহলে আনুমানিক 9 আসছে, তার মানে কাছাকাছি কি আছে 10, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কিন্তু 10 আমাদেরকে করে দিতে হবে, কারণ যেহেতু আনুমানিক বলেছে। তাহলে 9-এর কাছাকাছি আমরা কি পাচ্ছি 10, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ডি। চলে যাব পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে একটি চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গ সেমি হলে চোঙের আয়তন কত। তাহলে আমরা জানি চোঙের উচ্চতা, তার মানে এইচের মান বলে দিয়েছে কত 14, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি কি 2πr/h, সেটা বলে দিয়েছে কত 528। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, তাহলে 2 × পায়ের মান জানি 22/7, আর এর মান বের করব, এইচের মান বলে দিয়েছে 14 সমান 528। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, 7 দ্বারা কেটে দিলে 14কে 2, আবার এই 2কে 528 দ্বারা কেটে দিলাম, তাহলে 26, 264, আবার 22কে 264 দ্বারা কেটে দিচ্ছি, 22 × 1 = 22, 22 × 2 = 44, তাহলে 12 থাকছে, আবার 2কে 12 দ্বারা কাটছি কত 6, তাহলে এখান থেকে আলটিমেট আর এর মান আমরা পেলাম কি 6। তাহলে এইচ এর মান 14, আর এর মান 6, চেয়েছি কি দেখো চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র কি πr²h, তাহলে পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান 6, তার মানে 6 × 6 = 36 ইন্টু এইচ এর মান কত 14। তাহলে এখান থেকে 7 দ্বারা 14কে কেটে দিলাম 2, তাই তো। তাহলে 36 × 2 = 72 আর 22, তাহলে 72 আর 22কে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাব। তাহলে 1584 হবে কি আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে অপশান সি, যেটা সেমি কিউব আছে, যেহেতু আয়তন চাইছে তাহলে ঘন সেমি হয়, তাহলে 1584 ঘন সেমি হয়ে যাবে কি আমাদের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন। 450 মিটার লম্বা ট্রেনটি 54 কিমি/ঘন্টা বেগে যাওয়ার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে কত সময় নেবে। আমরা জানি স্পিড = ডিস্টেন্স আপন টাইম। তাহলে স্পিড আছে কত 54, তাহলে কিমি/ঘন্টাতে আছে, সেটাকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, সমান ডিস্টেন্স কত দিয়েছে 450, যেহেতু একটা লোককে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করছে তাহলে সেটাই আমার সময়,
তাহলে সময়টাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি 18কে 54 কাটলে 3, আবার 5কে 450 কাটলে 90, আবার 3কে 90 কাটলে কত 30। তাহলে এখান থেকে কাটাকাটি করার পর এক্সের মান পেয়ে গেলাম কত 30 সেকেন্ড। তার মানে ওই ট্রেনটি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে 30 সেকেন্ডে সময় লাগবে। তাহলে অপশান ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। চলে যাব 14 নম্বর। 14 নম্বর প্রশ্ন বলছে একজন পুরুষ 20 দিনে একটি কাজ করতে পারে এবং একজন মহিলা 30 দিনে একই কাজ করতে পারে। দুইজন পুরুষ ও 3 জন মহিলা কত দিনে কাজটি করতে পারবে? তো এখানে আমরা কি করব, যেহেতু একজন পুরুষ তাহলে আমরা শুধু এম ধরছি, ইন্টু কত দিনে করছে 20 দিনে, সমান করব কার সাথে একজন মহিলা মানে ডাব্লু ধরবো, তাহলে কত দিনে করছে 30 দিনে। আবার সেটাই সমান করব কার সাথে 2 জন পুরুষ, তার মানে 2m যেহেতু 2 জন বলেছে, প্লাস 3 জন মহিলা মানে 3w, তারা কত দিনে করবে আমি ধরে নিলাম এক্স দিনে। এবারে কি করব, প্রথম দুটো ইকুয়েশন থেকে আমরা এম আর ডাব্লুর মানটা বের করব। তাহলে লিখছি এম ইন্টু 20 সমান ডাব্লু ইন্টু 30। তাহলে এখান থেকে 0 0 কেটে দিলে এম এর মান আমরা পেয়ে যাব কি তার বিপরীতের দিকের সংখ্যা মানে 3, ডাব্লুর মান কি পেয়ে যাব তার বিপরীতের দিকের সংখ্যা মানে 2। এবারে আমরা পরের ইকুয়েশনে কি করব, যে শেষ দুটো ইকুয়েশনে আমরা এম আর ডাব্লুর মানটা বসিয়ে দেবো। তাহলে ডাব্লুর মান কত পেয়েছি 2 ইন্টু 30 প্লাস 2 ইন্টু এম, তাহলে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু ডাব্লু মানে 3 ইন্টু 2 ইন্টু এক্স। এখান থেকে ক্যালকুলেশন করলে 60, ভিতরে 3 দিয়ে 6, 3 দিয়ে 6, তার মানে কত 12 ইন্টু এক্স, 12 দ্বারা 60কে কেটে দিলে 5, তার মানে এক্সের মান কত 5। তাহলে কতদিন সময় লাগবে 5 দিন, তার মানে অপশান বি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। 15 নম্বর প্রশ্ন দেখো, বলছে পর্যবেক্ষণগুলির প্রচুরক এবং গড়ের মধ্যে পার্থক্য কী? তাহলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা প্রথমে সাজিয়ে নেব, ঠিক আছে। তাহলে প্রথমে আছে 4, তারপরে আছে 5, আবার পরবর্তীতে আছে 5, সেটাকে একদিকে রাখলাম। তারপরে 6 7 8, 6 7 8, তারপরে দেখো 9 আছে, তারপরে 3টে 12 আছে। তাহলে আমরা সবগুলোকে লিখে ফেললাম। এবারে বলেছে প্রচুরক, প্রচুরক মানে কি মোড, ঠিক আছে, মানে যে সংখ্যাটা বেশিবার থাকবে। তাহলে এখানে দেখো দুটো 5 আছে আর 3টে 12 আছে, তাহলে তার মধ্যে সবচেয়ে বড় বেশি কে আছে 12, তার মানে প্রচুরক হয়ে গেল কত আমাদের 12। এবার চেয়েছে গড়, তাহলে আমরা সবগুলোকে যোগ করব, তাই তো। তাহলে 3 12 36, আর এখানে 5 5 10 মানে 46, আবার 6 4 10, তার মানে 56, 56-র সাথে 8 7 15 9 24 যোগ, তার মানে হচ্ছে 80। যেহেতু কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই যে 80 পেলাম সমষ্টি, সেটাকে 10 দ্বারা ভাগ করে দিলে আমরা গড় পেয়ে যাবো কত 8। তাহলে এবার চেয়েছে দেখো প্রচুরক এবং গড়ের মধ্যে পার্থক্য, তাহলে 12 আর 8-এর মধ্যে পার্থক্য কত 4। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান এ, যে প্রচুরক এবং গড়ের মধ্যে পার্থক্য অপশান এ মানে 4, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলছে একটি বৃত্তের পরিধি 308 মিটার, বৃত্তের ক্ষেত্রফল কত? তো আমরা জানি বৃত্তের পরিধির সূত্র কি হয় 2 পাই আর, সেটাই বলে দিয়েছে কত 308। এখান থেকে আর এর মানটা আমরা বের করব, তাহলে 2 ইন্টু পায়ের মান জানি 22/7 ইন্টু আর সমান 308। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 22কে 308 দ্বারা কাটলে 22 1 22, 4 22 88, আবার 2কে 14 দ্বারা কাটলে কত 7, তাহলে আর এর মান পাচ্ছি কত 7 7 49। চেয়েছে কি বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান হচ্ছে 22/7, 49 ইন্টু 49 আর এর মান, তাহলে কাটাকাটি করে দিলে 7 7 49। এবার আমরা পাচ্ছি কি দেখো 7 22 154, আর 49 যদি আমরা গুণ করি তবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 7546। গুণ করলে দেখবে 7546 আসবে, তার মানে অপশান বি। পরের প্রশ্ন
17 নম্বর প্রশ্ন বলছে মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়, চাকার ব্যাস কত মিটার? তাহলে মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে, মানে 440 মিটার কি দিয়েছে দূরত্ব, তার মানে 1000 বার আবর্তিত হচ্ছে। তার মানে যদি বলি একটা চাকা একবার ঘুরে মানে কি তার পরিধিটাই ঘুরে, যদি একটা চাকা একবার ঘুরে তাহলে তার মানে কি তার যে পরিধিটা সেটাই তো একবার ঘুরবে। তাহলে পরিধির সূত্র জানি আমরা, একটু আগে করলাম 2πr, সেটাই কতবার ঘুরেছে 1000 বার ঘুরেছে, তারপরে তো সেই দূরত্বটা গেছে 440 মিটার। তাহলে এখান থেকে 2r এটাকে আমরা সাইডে রাখছি কারণ চাকার ব্যাস চেয়েছে, ঠিক আছে। তাহলে 2r মানেই চাকার ব্যাস বা r মানে ব্যাসার্ধ, তাহলে ওটাকে সাইডে রাখলাম। পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 1000 সমান 440। এখান থেকে 22 দ্বারা কেটে দিলে 22 দিয়ে 44 একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাই তো। তাহলে আমার এখানে পাচ্ছি কত, যদি আমরা আর গুণ করে দিই তাহলে 2r সমান হয়ে যাবে 7 দিয়ে 14, ঠিক আছে, 7 দুগুণে 14 আর নিচে 100, তাহলে 14/100 তার মানে হয়ে যাবে 0.14। তাহলে সেই চাকার ব্যাস কত 0.14 সেমি, তার মানে অপশন বি। 18 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ। তাহলে একটা বাহু আয়তক্ষেত্রের যদি এক্স হয় তাহলে কর্ণ বলে দিয়েছে কিন্তু তার দ্বিগুণ, তার মানে কি একটা বাহু 5, কর্ণ বলে দিয়েছে 10, তাই তো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে যদি আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, তাহলে একটা কর্ণ বলে দিয়েছে 10, আবার বলেছে একটি বাহুর দ্বিগুণ হয়েছে কর্ণটা, তার মানে কি একটা বাহু আমার 5 আছে বলেই তো কর্ণ দ্বিগুণ আছে, তাই তো। তো আমরা জানি কর্ণের সূত্র কি জানি আমরা, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি আমরা এক্স ধরলাম, এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে 100 - 25, তাহলে এক্সের মান √100 - 25 মানে কত 75, তাহলে √75 মানে আমরা জানি 5√3, কারণ 75কে যদি ভাঙি 25√3, 25 × 3, তাহলে 25-এর রুট মানে 5 বাইরে এলো আর √3 থেকে গেল, তাহলে এক্সের মান পেলাম 5√3। চেয়েছি কি দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5-এর সাথে 5√3 গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 5-এর সাথে যদি 5√3 গুণ করি তাহলে পেয়ে যাব 25√3, তাহলে অপশান বি। চলে যাব 19 নম্বর, বলছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তাহলে প্রথমে দেওয়া আছে 3:2, তাহলে সেখান থেকে আমরা টোটালটা কত বলতে পারি 5, সেই 5 সমান বলে দিয়েছে আমাদের মিশ্রণটা কত আছে 45 লিটার, তাহলে এখান থেকে 1 সমান কত 9, তাহলে আলাদা আলাদাভাবে প্রথমে দুধের পরিমাণ 3 × 9 = 27, 3-এর সাথে গুণ করলাম, আর জল আছে 9 × 2 = 18। এবারে বলেছে কত পরিমাণ জল মেশালে, তাহলে আমি বলি দুধ আছে 27, জল আছে 18, 18-র সাথে জল মেশালাম এক্স, সেটাই অনুপাত হয়েছে 9/11। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব, 9কে 27 দ্বারা কেটে দিলে কত 3, আর যদি গুণ করি তাহলে 18 + x = 33, তাহলে এক্সের মান হয়ে যাবে 33 - 18, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 15। তাহলে সেই মিশ্রণে কত পরিমাণ জল মেশানো হয়েছিল 15 লিটার জল মেশানো হয়েছিল, তার মানে অপশান সি আমাদের কাছে রাইট অ্যান্সার। আমরা শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এই সেটের, একজন ব্যক্তি 400টি আমের ক্রয় মূল্যে 320টি আম বিক্রি করেছেন, তার লাভ কত? তাহলে 400টি আমের ক্রয় মূল্য 300টি আমের বিক্রয় মূল্যে করেছেন মানে সমান, তাই তো। তাহলে আমি যদি বলি 400 × সিপি সমান 320 × এসপি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, তার মান কী হয়ে যাবে 320 বিপরীত দিকের, আর এসপি কী হয়ে যাবে তার বিপরীত দিকের সংখ্যাটা, তার মানে কত 400। তাহলে এখান থেকে লাভ কত হয়েছে, লাভ বলতে পারি আমরা 80 কার উপরে ক্রয় মূল্য মানে 320-র উপরে কত শতাংশ ইন্টু 100%, তাহলে 0 0 কাটলাম, 8কে 32 দ্বারা কাটলে 4, আবার 4কে 100 দ্বারা কাটলে 25,
তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত? 25%। তাহলে অপশান ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। তো আমরা 20টা প্রশ্ন করে ফেললাম এই সেটের, ঠিক আছে। সেট 3 কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্টে। দেখা হচ্ছে পরের সেটে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।